আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মিরাজুল ইসলাম লিমন, জেলা ময়মনসিংহ, উপজেলা গফরগাঁও, ইউনিয়ন পাঁচবাগ, গ্রাম দক্ষিণ হরিনাম। বর্তমানে গাজীপুরের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার ঘটনা শুরু করছি। ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আছি আমি। নদীর অপর পাশে শ্মশান। শ্মশানের ওদিকে না আছে জনবসতি, না আছে মানুষের চলাচল। নদীর পানি যেন শুকিয়ে ভেতরে কাদামাটি বেরিয়ে এসেছে। কয়েকটা জায়গায় শক্ত থাকায় সেগুলো দিয়ে হেঁটে নদী পার হওয়া যায়। এই নদীটা নিয়ে আমাদের এখানে কত যে গল্প ছড়িয়ে আছে তা কেউ ঠিক মতো বলতেও পারবে না। প্রত্যেক ঘরে ঘরে গল্প আছে, শুধু কান পাতলেই গল্পগুলো যেন প্রতিধ্বনিত হয়ে শোনা যায়। নদী নিয়ে একটা কথা ছোট ছোট বাচ্চাদের সবার মুখে সব সময় শোনা যায়, প্রথমবার তল, দ্বিতীয়বার চল। কথাগুলোর অর্থ হচ্ছে প্রথমবার যে তল দেখেছে তাকে নদী দ্বিতীয়বার সঙ্গে করে নিয়ে যাবে। তাই একবার যে ডুবতে গিয়ে বেঁচে ফিরেছে তার জন্য নদী নিষিদ্ধ হয়ে গেছে। নদী ছাড়াও আমাদের শ্মশান নিয়েও অনেক গল্প আছে। তেমনি একটা গল্প আমার দাদু আমাকে প্রায় বলতেন, আমাদের এই শ্মশানের গল্পটা সারাংশ করলে অনেকটা এমন দাঁড়ায়। একদিন দাদু রাতের বেলা মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। নদীতে তখন অথই পানি। হঠাৎ করে তিনি স্পষ্ট শুনতে পেলেন কেউ তার নাম ধরে ডাকলো। এই গ্রামের একটা বিষয় খুব শক্তভাবে বাচ্চাকালে সবাই শিখিয়ে দেওয়া হয়, সে হচ্ছে রাতের বেলা একা একা আনাগোনার সময় কোনো আওয়াজ শুনলে পেছন ফিরে তাকাতে নেই। আমার দাদাও খুব ছোটবেলায় এই বিষয়টা অবগত হয়, তিনি ফিরে তাকাননি। মাছটাকে শক্তমক্ত করে খুব দ্রুতই হাঁটা শুরু করলেন। এবার শব্দটা তীব্র হতে লাগলো। কোনো উপায় না পেয়ে মাছটাকে ফেলেই তিনি দিলেন একটা দৌড়, কিন্তু কিছুতেই যেন কিছু একটা বাধা পেয়ে পড়ে গেলেন মাটিতে। আর সাথে সাথে তার চোখ দুটো চলে গেল ফেলে রাখা মাছের পাশে বসে থাকা এক ভয়ঙ্কর জন্তুর উপরে। এ কোনো মানুষ নয়, আবার পশুও নয়, এটা এমন কিছু যার কোনো ব্যাখ্যা করা যায় না। এই কথাগুলো মনে এলে শুধু একটা শব্দই মনে আসে, ভয়ঙ্কর। এরপর প্রায় 7 দিন দাদুর জ্বর ছিল। তিনি যে বেঁচে গিয়েছিলেন তা নাকি শুধু মাছটা দিয়ে আসার জন্য। এই গল্পটা যে দাদু আমাকে কয়েকবার শুনিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। ছোটবেলায় যখন শুনতাম আমার ভাই বোনেরা সব ভয় কুঁকড়ে যেতাম, কিন্তু যত বড় হয়েছি আমার এসব উপরে যেন ভয় বিশ্বাস ততই যেন কমে গেছে। কতবার সন্ধ্যা রাতে ওই একই জায়গায় দিয়ে আনাগোনা করেছি, কোনো কিছুই তো হয়নি। হ্যাঁ, শ্মশানেও যাওয়া হয়নি। তাই ভাবলাম রাতের বেলা একবার শ্মশান থেকে ঘুরে আসবো। যতই সাহসিকতার ভান ধরি না কেন, দিন শেষে আমি তো মানুষ। ভয় হোক না হোক, সন্দেহ তো থেকে যায়। সব হ্যাঁ পেছনে যেমন না থাকে তেমনই সব কিছুর হবে যে তার পেছনে কিছু না কিছু তো হয় বলেই কথাটা থেকে যায়। সেখানে যে দাদুর সাথে দেখা করে জন্তু যাবে, কিন্তু গ্রামে প্রচলিত গল্পের ভূত প্রেত থাকবে তা আমি মানি না, কিন্তু কোনো খারাপ মানুষ যে থাকতে পারে তা আমাকে মানতে হবে। তাই ভাবলাম আমাদের সাথে নিয়ে যাব জহিরকে। জহির আমার শহরে বন্ধু, শহরে পড়তে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তারও এসব আধ্যাত্মিক বিষয়ে কোনো বিশ্বাস নেই, বলা যায় অবিশ্বাসের ছোঁয়া তার থেকে আমার গায়ে লেগেছে। ঠিক হলো সন্ধ্যার সময় নদীর ধারে দুজন দেখা করব। কথা মতো নদীর ধারে সন্ধ্যার সময় গিয়ে দাঁড়াতে দেখি জহির আসছে। দুই বন্ধু মিলে এবার বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। নদীর তীরে দাঁড়িয়ে ওপারে যাওয়ার পথ যেন খুঁজছি আমরা। এদিকে জহির মাটির মধ্যে কি যেন খুঁড়তে শুরু করলো। খানিকটা বিরক্ত হয়ে জহিরকে জিজ্ঞেস করলাম, কিরে কি করছিস? উঠ, নদীটা পেরোতে হবে তো, ভালো একটা রাস্তা পেয়েছি, চল। কিন্তু জহির আমার কথায় যেন কান দিল না, সে তার মতো করে কাজ করে চলেছে। কিছুক্ষণ পর একটা ছোট পুতুল হাতে করে আমার কাছে নিয়ে এলো। পুতুলটার গায়ে এত এত সুই বিঁধে আছে যে দেখে শরীরে কাঁটা দিচ্ছে। তার সাথে দুটো কাগজ আছে, কাগজে কি লেখা আছে সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ পুতুলটার গায়ে লেগে থাকা সাদা রঙের ছোপ ছোপ দাগ দেয়া ফিতাটা নিয়ে জহিরের হাতে বেঁধে ফেললো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। জহিরকে অবাক করে দিয়ে পুতুলটা হাতে নিয়ে নদীতে ফেলে দিলাম আমি। এবারও ওর হাতে টেনে চললাম নদীর ওপারে। শ্মশানে যখন পৌঁছেছি তখন খুব জোরে ঠান্ডা হাওয়া বইছে। আরো ভারী কোনো গরম কাপড় না পরার কারণে নিজেই নিজের উপর রাগ হলো। শ্মশানের এক পাশে একটা গাছ নিচে আমি আর জহির বসে পড়লাম।
দুজন আলাপ করা শুরু করলাম, নানা রকম আলাপ, কলেজের আলাপ, বাড়ির আলাপ। হঠাৎ আলাপের বিঘ্ন ঘটলো একটা তীব্র বিদঘুটে গন্ধের উৎস খুঁজে বের করতে দুজন হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পর একটা জায়গায় এসে দেখলাম একটা চিতা চলছে। আশেপাশে কোনো মানুষ নেই, সদ্য জ্বালানো চিতা বোঝাই যাচ্ছে, কারণ কাঠগুলো এখনো পুরোপুরি পুড়েনি। ব্যাপারটা যে আমার ভালো ঠেকছে না, এটা জহিরকে বলতে যাবো ঠিকই তখনই দেখি জহির আমার পাশে নেই। এবার আমার ভেতরটা কেমন জানি করে উঠলো, নিজের ভেতরে ভয়ের একটা খোঁজ পেলাম। আমি আশেপাশে জহিরকে খুঁজতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। অনেকক্ষণ খোঁজার পর তাকে না পেয়ে আমি যখন সেই গাছের নিচে ফিরে যাচ্ছি, ঠিক তখন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো জহির। ডাকটা খুব একটা সাধারণ ডাক নয়, এমন ভাবে কেউ কোনোদিন আমাকে ডাকেনি। আমি বুঝতে পারলাম এটা জহিরের ডাক, কিন্তু এটাও বুঝতে পারলাম যে এই কণার স্বর জহিরের হওয়া সম্ভব নয়। তাও কিছুতেই যেন পাত্তা না দিয়ে পেছনে তাকালাম আমি, কিন্তু জহির নেই। তখনই আমার নজর গেল চিতার দিকে। ভালোভাবে চিতার দিকে লক্ষ্য করতে দেখতে পেলাম ভেতরে লাশের একটা হাত যেন বেরিয়ে আছে। আমার হাতে সেই সাদা রঙের ছোপ ছোপ দাগ লেগে গেল। এবার ভয় আমার শরীর ঘামতে শুরু করলো। আমি একটা চিৎকার করবো নাকি দৌড় দিব বুঝতে পারলাম না। আমার মধ্যে যে এত ভয় থাকতে পারে তা মুহূর্তের ভিতরে যেন জানিয়ে দিল আমার শরীর। জায়গায় থাকা আর এক মুহূর্ত উচিত হবে না, এটা বুঝতে আর বাকি রইল না। দৌড়ে নদী পার হতে যাবো, ঠিক তখনই নদীতে উপচে পড়ছে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা বারবার নিজেকে করছি, কিন্তু সময় নষ্ট করা যাবে না, আমাকে এখান থেকে পালাতেই হবে। তাই ধীরে ধীরে দৌড়াতে শুরু করলাম। এমন সময় মনে পড়লো ফোনের কথা। শার্টের পকেট থেকে ফোন বার করে যখন কাউকে কল দিতে যাব, ঠিক তখন দেখি জহিরের 13টা কল এসেছে, সাথে একটা মেসেজটাই লেখা আছে, একটা কাজে আঙ্কেলের সাথে বাজারে যাচ্ছি, আজ শ্মশানে যেতে পারবো না, কাল যাব, আমার জন্য অপেক্ষা করিস না। তার মানে জহির আসেনি। তবে আমার সাথে কে ছিল সেটা? এবার আমার হাত পা যেন কাঁপা শুরু হলো। এপারে থাকলে বেঁচে ফিরতে পারবো না, তাই কোনো কিছু না ভেবে নদীতে ঝাঁপ দিলাম, সাঁতরাতে শুরু করলাম। নদীর ঠিক মাঝ বরাবর যখন গিয়েছি, ঠিক তখন নিচে পড়ে মনে হলো পা ধরে কে একজন টানছে, আর আমি নিচের দিকে তাকিয়ে তলিয়ে যাচ্ছি। যত চেষ্টা করছি উপরে উঠে আসার, ততই যেন জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছে নদীর ভেতরে। একরকম ডুবতে ডুবতে বেঁচে গেলাম। কতটা যে পানি খেয়েছি তা আমি নিজেও জানি না, তার খেয়ালও নেই। চিন্তা শুধু একটাই, এখান থেকে বের হতে হবে। এবার পার হতে উঠে দৌড়াতে যাব, ঠিক তখনই দেখলাম আমার সামনে জহির দাঁড়িয়ে আছে। আমার মনে হলো আমি যেন জমে গেছি, ভয় আমাকে বরফের মতো ঘিরে ধরেছে। কেমন বিচ্ছিরি অনুভূতি। মানুষ মৃত্যুকে যখন কাছ থেকে দেখে তখন তার বুঝি এমনই লাগে। আমি জহিরের দিকে ভালোভাবে তাকালাম। এই জহিরকে আমার মানুষ মনে হলো না, আবার দাদুর দেখা জন্তু মনে হলো না। শুধু একটা জিনিস মনে হলো, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। জহির থেকে পালাতে যাবো, ঠিক তখনই পা পিছলে আবারও পড়ে গেলাম নদীতে। হাতগুলো দিয়ে আশেপাশে কিছু ধরার চেষ্টা করলাম, কিন্তু কিছুই পারলাম না। পড়ার সময় চোখে পড়লো জহিরের মুখে সে ভয়াবহ হাসিটা। দ্বিতীয়বার যখন নদীতে পড়লাম তখন একটা কথায় মাথায় এলো, প্রথমবার তল, দ্বিতীয়বারের সঙ্গে চল। তবে বাংলাতে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। যখন দ্বিতীয়বার কেউ আমার পা ধরে টানছিল তখন এই এশার নামাজে আজান শুনতে পাই আমি। যখন আজান শুরু হয় তখন হাতটি আমার পা ছেড়ে দেয়, আর আমি সুযোগ বুঝে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছিলাম। দৌড়ানোর সময় পেছন থেকে একটা আওয়াজ আসে, আজ বেঁচে গেলে অন্যদিন দেখা হলে তোকে ছাড়বো না, আর আমার সাথে তোকে নিয়ে যাব। তারপর আমি বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যাই। প্রায় সপ্তাহখানেক জ্বর থাকার পর কবিরাজ চিকিৎসায় আমি সুস্থ হয়ে যাই। এই ঘটনার পর থেকে আর কখনো নদীর পাড়ে যাইনি। বড় হয়ে যাওয়ার কারণে আমি সংক্ষিপ্ত আকারে লিখে পাঠিয়েছি। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম লিমন বলছিলাম।